আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে নেপালের সরকার বাংলাদেশের মতো করেই যে শেখ হাসিনা সরকার যেভাবে বিপ্লবীদের নিকট পরাজিত হয়েছে এবং যেভাবে আওয়ামী লীগ সরকারের কর্তা ব্যক্তিরা পথে ঘাটে লাঞ্ছিত হয়েছে, তার চেয়েও নির্মমভাবে নেপালের একটি সরকারের পতন হয়েছে এবং সেখানে বাংলাদেশের চেয়েও হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সেখানকার যে অর্থমন্ত্রী, তাকে বেদম প্রহার করা হয়েছে, কাপড় চোপড় খুলে ফেলা হয়েছে এবং সে বেঁচে আছে কিনা আমরা বলতে পারবো না। এবং সেখানে ছাত্ররা আমাদের এই বাংলাদেশের জেনজি হিসেবে যারা খ্যাতি পেয়েছে, এদের মতো করেই রাজপথে তারা নেমেছিল এবং খুব অল্প সময়ের মধ্যে তারা যে সফলতা লাভ করেছে এবং খুব অল্প সংখ্যক ক্ষয়ক্ষতির মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশে শেখ হাসিনার জামানাতে বা তার রেজিমে যে দমন পীড়ন চলেছে জুলাই এবং আগস্ট বিপ্লবের সময়টিতে, এবং সেই সময়টিতে যে ক্যাজুয়ালিটি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণহানি হয়েছে, তার সাথে অনেক অনেক কম প্রাণহানি হয়েছে নেপালে। তো এরপরেও সেখানকার সরকার, সেখানে পতন ঘটেছে, সরকার পালিয়ে গেছে হেলিকপ্টারে করে, মানে প্রধানমন্ত্রী ওলি তিনি পালিয়ে গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন, প্রত্যেকটা নেতাদের বাড়িতে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি দলের যারা লোকজন রয়েছে তারা বলতে গেলে কোথায় কী অবস্থা আছে এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। তো এটা আমাদের বাংলাদেশে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ আর আমজনতা, তারা ভীষণ রকম উল্লসিত যে না, এরকম কর্তৃত্ববাদী শাসন আর চলবে না। আর যাকে বলা হয় তরুণ যারা যুবক রয়েছে তারা যে আন্দোলন করছে, সে আন্দোলন মোকাবেলা করার ক্ষমতা নেই। এবং অনেকে বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের এই পতন হলো, শেখ হাসিনার পতন হলো, এটা মূলত নরেন্দ্র মোদীর পতন। আর নেপালে যে পতন হলো, অনেকেই ভুল করছেন যে এটাও বোধহয় দিল্লির জন্য একটা বিপদ ডেকে নিয়ে আসবে এবং শেখ হাসিনার জন্য একটা মারাত্মক বিপদ বিপত্তির সৃষ্টি করবে এবং দিল্লির সঙ্গতি কারণেই বিরক্ত হবে যে একটা কুফা বাংলাদেশে সে যে কাজকর্ম করেছে তার ফলে এখন দিল্লিতে তাকে আশ্রয় দিতে হচ্ছে, তার কয়েক লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেই পুরো ভারত জুড়ে আশ্রয় দিতে হচ্ছে ভারত সরকারকে, এবং কাউকে কাউকে ভারত সরকার রীতিমতো প্রোটোকল দিচ্ছে এবং ভাতাও দিচ্ছে। তো এটা একটা যন্ত্রণা। তো সেই যন্ত্রণার সঙ্গে যদি আবার এই নেপালের এই যন্ত্রণা শুরু হয়ে যায়, তাহলে ভারতের ভবিষ্যৎ কী, এটা নিয়ে আলোচনা করছে। পরবর্তীতে আমি দেখলাম যে এই যে নেপালে যে ঘটনাটি ঘটল, এতে করে ভারতের কপাল খুলে গেছে। কপাল খুলে গেছে এই কারণে হলো যে যে সরকারটি, এই সরকারটি মূলত চীনাপন্থী সরকার, ভারত বিরোধী সরকার, এবং তারা কর্তৃত্ববাদী একটি শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সেই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল চীনা মদতে, এবং এরা স্পষ্টতই অ্যান্টি ভারত ছিল। এবং আমরা বেশ কয়েকবার শেখ হাসিনার জামানাতে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম যে এখানে নেপালি সেনাবাহিনী তাদের যে সীমান্ত, সেই সীমান্তে তারা গুলি করে তারা সেই ভারতীয় সৈন্যবাহিনীকে রীতিমতো তাড়িয়ে দিয়েছে এবং অনেক গ্রামবাসীকে তারা তাড়িয়ে দিয়েছে। এবং আপনারা জানেন যে নেপালের সঙ্গে ভারতের এখনও পর্যন্ত উন্মুক্ত বর্ডার, একদম খোলা বর্ডার রয়েছে 1600 মাইল, 1600 কিলোমিটার। এবং এই যে উন্মুক্ত বর্ডার, এই বর্ডার দিয়ে ভারতের নাগরিক কোনো রকম পাসপোর্ট ভিসা ছাড়া নেপালে ঢুকে যেতে পারে। আর নেপালের পাসপোর্টধারীরা নাগরিকরা তারা কোনো রকম পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে ঢুকে যেতে পারে এই উন্মুক্ত বর্ডার দিয়ে। দ্বিতীয়ত, নেপালে ডুয়েল কারেন্সি, অর্থাৎ সেখানে ভারতের মুদ্রা, ভারতীয় রুপি যেভাবে চলে নেপালের মুদ্রাও সমানভাবে চলে একই সঙ্গে। আমাদের দেশে যেমন ডলার, পাউন্ড এগুলোর মূল্য রয়েছে, কিন্তু এগুলো আপনি দোকানে বিক্রি করতে পারবেন না।
বা দোকানে এগুলো দিয়ে কোনো পণ্য সামগ্রী কিনতে পারবেন না। কিন্তু যেটা আপনি করতে পারবেন যাকে বলা হয় নেপালে, সেটা হলো ভারতীয় রুপি দিয়ে আপনি অনায়াসে পুরো নেপাল ঘুরতে পারবেন। তৃতীয়ত হলো যে নেপালের সঙ্গে ভারতের যে ঐতিহাসিক সম্পর্ক, সে সম্পর্কের ভিত্তিতে একটা সময় বিশেষ করে রাজতন্ত্র যখন ছিল, একটা সময়